নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তবয়স্কদের জন্য লেখা আবেগ ঘন একটি গল্প, অতীন্দা তুমি চরিত্রহীন। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তবয়স্কদের জন্য লেখা একটি গল্প, অতীন্দা তুমি চরিত্রহীন। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে অবশ্যই এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। না, আর দেওয়া যাবে না। এরপরে দিদি উঠে পড়বে, বলছি তো না। আহা, তাই বলে কি আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমায় খুব ভালোবাসি, খুব 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 ভালোবাসি। না, আর দিতে পারবো না, দিদি জেগে যাবে। আর শোনো, হ্যালো, আরে বোঝার চেষ্টা করো, ছেলে মানুষই কেন করছো? বয়স তো তোমার কম হলো না। হ্যালো হ্যালো, আরে দেখো তো। কি রে রূপা, ঘুমোসনি? হঠাৎ করে জানলার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় রূপা। সোনা দাঁড়িয়ে রয়েছে। ভ্রুকুটি করে সোনা কেমন একটা সন্দেহের দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে। দিদি জিজ্ঞেস করছে, ঘুমোসনি? দরজাটা খোল দেখি। একা একা ঘুমোস? দরজা ভিতর থেকে বন্ধ করেছিস কেন? বাধ্য হলো রূপা দরজা খুলতে। কিছুটা বিরক্তি তার চোখে মুখেও স্পষ্ট। দরজা খুলে বলল, আয়। কি হয়েছে বল, কি ব্যাপার? এত রাত হয়েছে, ঘড়ির কাঁটায় একবার চোখ দিয়েছিস? 12:30 বাজে। সামনে তোর না পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে। তাহলে ঘুমোসনি কেন এখনো? পড়ছিলাম দিদি, ওই স্যার অনেকগুলো নোটস পাঠিয়েছে তো। ও মোবাইলে বুঝি? হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপ করেছে, তাই সেগুলো। ও তা সেগুলো ঠিকঠাক পাঠিয়েছে কিনা সেই জন্য বোধহয় কাউকে ফোন করেছিলি। আহ দিদি, তুই সবসময় উল্টোপাল্টা ভাবিস। আমি ফোন করেছিলাম আমার এক বন্ধুকে। স্যার যে কটা নোটস পাঠিয়েছে সে কটা তো আছে, আরও কয়েকটা পাঠানোর দরকার। ওই তুই যেদিন এলি সেদিন পড়তে যায়নি না? ও তাই বল। আমিও তোর জামাইবাবুকে কখন থেকে ফোনে ট্রাই করছি, কিছুতেই ফোনে লাইন যাচ্ছে না। বারবার নট রিচেবল বলছে, না হলে ব্যস্ত। আর কি যে করে মানুষটা। ও তাহলে এখন একবার ট্রাই করে দেখ না দিদি। এখন করব যদি মানুষটা ঘুমিয়ে থাকে? তুই তো বললি তখন থেকে ফোন করছিস। রূপাও কেমন যেন সন্দেহের দৃষ্টিতে সোনার দিকে তাকায়। সোনা নিজেকে সামলে বলে, তাই বরং একবার দেখি। হাতে ফোনটা ধরাই ছিল। কল করার সঙ্গে সঙ্গে রিং বাজতেই, হ্যালো, কি শরীর খারাপ? না না, ঠিক আছে। বলছি এতক্ষণ ফোনটা বিজি বলছিল, রাত্রে বলছি কোনো ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিলে? কি পাগলের মতো কথা বলছো? ফিরতে ফিরতেই বেজে গেছে 11:30। সবে খেয়ে দিয়ে একটু শুয়েছি, এতই পরিশ্রান্ত চোখটা লেগে এসেছিল। তোমাকে তো ফোন করেছিলাম, তুমি তো ঘুমোচ্ছিলে। মা ফোন ধরে বলল, হয়ে একটু চোখটা লেগে এসেছিল আর কি। তাহলে এখন উঠেছো কেন? ঘুমোও। তোমার 7 মাস চলছে, তোমার বিশ্রামের দরকার, তবে তো আমাদের বাচ্চাটা সুস্থ হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই রূপা বলল, ও তাহলে দিদি ঠিকই তো বলেছে জামাইবাবু, যা গিয়ে শুয়ে পড়। সোনা ফোনটা স্পিকারে দিয়েছিল। অতীন বলল, হে কি, ছোট বউ এখনো জেগে? তুমি ঘুমোওনি? দেখো না, ওর কোন স্যার বলে ওকে নোটস পাঠিয়েছে, তারই কথা বলছিল কার সাথে। ও এখন অ্যাডাল্ট,
ওর ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এসব করতে পারো না। যাও গিয়ে শুয়ে পড়ো। স্বামীর কাছে বকুনি খেলো সোনা। রূপার কাছে এতটা সে আশা করেনি। অন্তত পিছনে অতীন কিছু বলতে পারত, সামনাসামনি অতীন বলল, রূপা, তোমার দিদির ফোনটা স্পিকারে দিয়ে কথা বলা বড্ড বেশি বদ অভ্যেস। তুমি এক কাজ করো, তোমার দিদির ঘরে গিয়ে ওর সঙ্গেই না হয় ঘুমো। বেচারি যবে থেকে পোয়াতি হয়েছে তবে থেকে এই সন্দেহ নামক একটা অসুখ ওর মাথায় চেপে বসেছে, বুঝলে? হাসাহাসি করে শালি জামাইবাবু। তাতে আরো বেশি রাগ ধরে সোনার। সে উঠে দাঁড়ায়, বলে, আমি গিয়ে শুয়ে পড়ছি। আর শোন, তোরও এত রাত জেগে পড়ার দরকার নেই। আমিও তো পড়াশোনা করেছি রে, কোথায় এত রাত জেগে তো পড়িনি। রূপার কথাটা শুনে খুব খারাপ লাগে। সে কিছু আর উত্তর করে না। মা বাবাও উঠে পড়েছে এই দুই বোনের কথাতে। নিজ ঘর থেকে মাও কি যেন বেশ বলছেন বাবাকে। বেশি কথা না বাড়িয়ে সোনা বলল, আমি শুয়ে পড়ছি, দরজাটা ভাজিয়ে দে। ছিটকানি বন্ধ করছিস কেন? তোর ঘরে কি তোর বর আসে নাকি? বাইরে বেরিয়ে গেল সোনা। রূপা দরজাটা ভেজাতেই তার মোবাইলে বেশ কয়েকটা হোয়াটসঅ্যাপ ঢুকছে। সেখানে লেখা রয়েছে, ফোন করব, প্লিজ আর একটা দাও না, প্লিজ। সোনার বিয়ে হয়েছে, বছর দেড়েক হলো। অতীন পেশায় স্কুল শিক্ষক, বেশ সুন্দর, উচ্চতা 5 ফুট 6-7 ইঞ্চির কাছাকাছি। সোনা আর রূপা পিঠোপিঠি দুই বোন। 1.5-2 বছরের এদিক ওদিক ওদের বয়সের ডিস্টেন্সটা। মোটামুটি গ্র্যাজুয়েশনটা দেওয়ার পরপরই বিয়ে হয়ে গিয়েছে সোনার। আর রূপা পড়াশোনা করছে। মাঝখানে মাধ্যমিকে খারাপ রেজাল্ট করেছিল সে, বছরটা নষ্ট হয়েছে ওর। যদিও বাড়ি থেকে তাই বলে পড়াশোনা বন্ধ করেনি, উল্টো বাবা মা বলেছে, শোন, নম্বর দিয়ে সবকিছু বিচার হয় না, পরের বছর ট্রাই কর, ঠিক ভালো রেজাল্ট হবে। সেই সোনা আর রূপা। রূপাকে সোনা খুব ভালোবাসে। খুব একটা বয়সের ডিস্টেন্স না হলেও ছোট বোনকে সন্তানের মতো দেখে। সোনার বিয়ের সময় রূপা খুব হই হুল্লোড় আনন্দ করেছে। অতীন প্রথম যখন তাকে দেখতে এলো, সোনাকে দেখার আগেই রূপার প্রতি তাদের বাড়ির লোকের দৃষ্টি পড়েছিল। রূপাই সবার জন্য চা, সিঙ্গারা, মিষ্টি আগিয়ে দিয়েছিল। অতীনের মা বলেছিলেন, আপনাদের মেয়ে তো অনেকটাই ছোট দেখছি, তা মা, তুমি শাড়ি পরনি, আমরা দেখতে আসবো। ঠিক তখনই সোনার মা বলেছিলেন, আরে না না, আপনি ভুল করছেন দিদি, ও আমার ছোট মেয়ে, বড় মেয়ে তো সোনা, ও তো রূপা। কি যা, দিদিকে ডেকে নিয়ে আয়। তখনই অতীন দেখেছিল রূপাকে, সবুজ রঙের কুর্তি পরা, বেশ টাইট, আর কালো রঙের প্যান্ট, মাথার চুলটা ছাড়া, হাসলে বা গালে টোল পড়ে, গায়ের রংটা বেশ পরিষ্কার। সোনাও রূপার মতোই দেখতে, কিন্তু গায়ের রংটা একটু চাপা। হলুদ রঙের শাড়ি পরে যখন নেমে এসেছিল সোনা, তখন ওর কালার চয়েস দেখে হাসি পেয়ে গিয়েছিল অতীনের। তারপরে যখন ওদেরকে একা কথা বলতে দেওয়া হলো, তখন অতীন যেচেই বলেছিল, আমি আপনার সঙ্গে আলাদা করে একটু কথা বলতে চাই। আমাদের বিয়েটা তো প্রায় ঠিকই হয়ে এসেছে, বাবা মারও আপনাকে খুব পছন্দ। মা বাবাও তখন বলেছিলেন, বেশ তো, তোমরা নিজেরা একটু কথা বলে নাও। এই রূপা, তুই ওদের সঙ্গে যা। রূপা ওদের সঙ্গে গিয়েছিল। তখনই সিঁড়ি দিয়ে 3 তলার ছাদে উঠতে উঠতে অতীন রূপাকে বলেছিল, তোমার দিদির কালার চয়েস কিন্তু প্রচন্ড ফোগাস, তোমার গায়ের সাথে এই রংটা কত মানিয়েছে। আর তোমার দিদি পড়েছে দেখো, হলুদ। অমন করে বলবেন না, দিদির কিন্তু হলুদ রংটা প্রিয়। সোনা ওদের পিছনে উঠছে। প্রথম দিন থেকেই ওই হবু শালি আর হবু জামাইবাবুর এমন খুনসুটি খুব একটা ভালো দৃষ্টিতে দেখেনি সোনা। সন্দেহটা তখনই হয়েছিল। এরপরে তো বিয়ের দিন এসে উপস্থিত। শালি তো তার জামাইবাবুর জুতো কিছুতেই দেবে না। সারা বাড়ি দৌড়াদৌড়ি পড়ে গিয়েছিল ওদের দুইজনের। অতীন একবার ধরে রূপার হাত, আরেকবার ধরে রূপার কোমর। বিরক্ত হয়ে গিয়েছিল অন্যান্য সকলে, তার সাথে সোনাও। সবে লালপাড়ে বেনারসিতে স্মৃতিতে সিঁদুরটা রাঙিয়ে অতীনের স্ত্রীর অধিকার সে পেয়েছে। অতীনের পরিবার খুব ভালো। সে একমাত্র ছেলে, বাবা মা আর অতীন, ছিমছাম পরিবার।
একটা ছোট্ট বাড়ি আছে, দোতলা। তার ঘর, বারান্দা, উঠোন, রান্নাঘর, ঠাকুরঘর সব জায়গায় সোনা মাত্র কয়েকদিনের মধ্যে গিয়েই নিজের কৃতিত্ব বজায় করতে শুরু করে। শুধু তাই নয়, অতীনের জীবনেও। ফুলশয্যার রাতে সোনার নরম শরীরটার ওপরে নিজের অধিকার ফলাতে গিয়ে অতীন বুঝতে পেরেছিল সে একেবারে খাঁটি সোনা পেয়েছে, এবং পাকা জহুরির মতো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সে দেখেছিল রীতিমতো কোষ্ঠী পাথরে যাচাই করে। সেই সোনা যখন পোয়াতি হলো, তখন প্রথম রূপাকে খবর দেওয়া হলো তার বাড়িতে এসে থাকার জন্য। রূপার সে কি আনন্দ! জামাইবাবু যখন জানতে পারলেন তার ছোট শালিকা এসেছে, স্কুল থেকে তাড়াতাড়ি ছুটি করে বাড়ি চলে এসেছিলেন। সোনা বলেছিল, বাবা, প্রথম যখন পোয়াতি হলাম খবরটা দিলাম, সেই দিনও সাত তাড়াতাড়ি বাড়ি আসতে পারলে না, আজ একেবারে শালি এসেছে শুনে চট জলদি ছুটি নিয়ে কি করব বলো? অনেকগুলো ছুটি পেন্ডিং পড়েছিল। তোমাকে নিয়ে ইচ্ছে ছিল সিমলা ঘুরতে যাব, কিন্তু তার আগেই তুমি বাঁধিয়ে বসলে। কি এই বলে অতীন সোনার পেটের ওপর হাত বোলায়। সোনা তখন বলে, বারে, এইটাতে বুঝি আমার একার কৃতিত্ব? তোমার বুঝি কোনো ভূমিকা নেই? রূপা তখন বলেছিল, দেখো, তোমরা একটু বুঝে শুনে কথাবার্তা বলো, যতই হোক আমি কিন্তু ছোট। ছোট না ইয়ে বলে অতীন রূপার গালটা টিপে দিয়েছিল। সোনা বলেছিল, কি করছো? হোমা, আমার শালি না? শালি মানে আধি ঘরবালি, তুমি জানো না নাকি? রাগ হয়েছিল সোনার। তারপরে সন্ধেবেলা শালি জামাইবাবুর লুডো খেলা। সোনা বলেছিল, আমি খেলবো না। ও খেলবে না, ও খেলতে ভয় পায়। তাই জামাইবাবু, তুমিও জেনে গেছো? ও হারতে ভয় পায় তো আমি জানি। লুডো খেলাটাকেও এমন সিরিয়াসলি নিয়ে নেবে যেন হেরে গেলে কি না কি হবে। তারপরে খেলেছিল সোনা, আর সববারই হেরেছিল। প্রথমবারে জিতেছিল অতীন, দ্বিতীয়বারে জিতেছিল রূপা। অতীন বলল, তাহলে তুমি যখন জিতেই গেছো, তাহলে আগামীকাল চলো সিনেমা দেখে আসি। সিনেমা? তোমরা? না না না, সিনেমায় যেতে হবে না। কেন বৌমা? যাক না, তোমার বোনটা এসেছে, একটু জামাইবাবুর সাথে ঘুরুক, এতে অসুবিধার কি আছে? আর সিনেমা হল তো এই তো 10 মিনিটের দূরত্ব। যা বাবা, ঘুরে আয়। হ্যাঁ, আমিও যাবো। না না বৌমা, তুমি যেও না। সদ্য পোয়াতি তুমি, কি করতে কি হয়ে যায়। তারপরে প্রথম বাচ্চা তোমাদের, কোনো একটা অঘটন ঘটে গেলে নিজের মনকে বুঝ দিতে পারবে না মা। সিনেমা তো আবার দেখতে পারবে। এই, তোরা যে সিনেমাটা দেখবি ওটা কিন্তু ওকে মোবাইলে অবশ্যই দেখাবি। সুতরাং সোনা কোনো প্রতিবাদ করতে পারেনি। বিকালে 4:30 শো। জামাইবাবু রীতিমতো তৈরি। এমনকি সোনাকে অতীন বলল, শোনো, তোমরা একটা শাড়ি দাও। শাড়ি মানে? হ্যাঁ, ছোট শালিকা আজকে শাড়ি পরবে। ও তো শাড়ি সামলাতে পারে না। এ দিদি, দে না একটা শাড়ি, আমিও ভাবছিলাম পরবো। তাছাড়া জামাইবাবু আমায় কালকে বলেছে আমরা দুজন ম্যাচিং করে যাব, যাতে দেখে মনে হয় প্রেমিক প্রেমিকা। কি বললি? আরে দিদি, তুই এটা নর্মালি নিয়ে নে, এমনভাবে ভাবছিস কেন? তাই না জামাইবাবু? বলে দুইজনে আবার হাসাহাসি করেছিল। অতীন বলেছিল, সরো দেখি, আলমারিটা একটু খোলো। আলমারি খুলে একটা সুন্দর ওই গাঢ় সবুজ রঙের, তার মধ্যে ছোট্ট ছোট্ট সাদা ফুল করা একটা সিল্কের শাড়ি বার করেছিল অতীন। বলেছিল, তোমাকে সবুজ রংটায় দারুণ মানায়, এটা পরো। আর এই, তোমার ব্লাউজ তো মনে হয় ওর গায়ে হবে। তুমি কি করে বুঝলে আমার ব্লাউজ ওর গায়ে হবে? আরে, তোমাদের দুই বোন, তোমাদের চেহারার গড়ন তো একই রকম, আন্দাজে বললাম। কিন্তু সন্দেহটা হয়েছিল সোনার। কি করে বুঝলো ওদের একই ব্লাউজ, একই সাইজ? তার মানে কি বুকের ভেতরটা মোচড় দিয়ে একটা চিনচিনে ব্যথা উঠেছিল ওই পিঠের পিছন দিকটা দিয়ে। নাটকও করেছিল সোনা। বলেছিল, আমার শরীরটা খুব খারাপ করছে, কেমন যেন ব্যথা করছে বুক পিঠ দিয়ে। এদিকে শোয়ের আর কিছুক্ষণ মাত্র বাকি। দুইজনে ঠিক করেছে ওই 10 মিনিটের পথ হেঁটেই যাবে। শালি আর জামাইবাবু পাশাপাশি। পাড়ার লোক একটু দেখুক কি না, তাতে অসুবিধে কি? ব্যালকনিতে দাঁড়িয়ে শাশুড়িমা বলেছিলেন, তোরা যা, আমি আছি তো। এখন নতুন নতুন বৌমার অনেক কিছুই হবে, নতুন অনুভূতি তো। যাও, তুমি ঘুরে এসো। শাশুড়িমা আমার রূপাকে খুব ভালোবাসেন, মেয়ের মতো আগলান। দুইজন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন পাড়া প্রতিবেশী অনেকেই হাসাহাসি করেছে। বলেছে, ইয়তিন, আর একটা বিয়ে করলি নাকি? হ্যাঁ, করে ফেললাম পটলাদা, ছোট গিন্নি।
সে কি হাসাহাসি! বিরাট রাগ হয়েছিল সোনার, ভিতরে ভিতরে ফুঁসছিল, তাও কোনো প্রতিবাদ করতে পারেনি। সিনেমা দেখে যখন ওরা ফিরে আসে তখন এক পশলা বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাড়ি ঢুকতেই হাঁচি হাঁচি করতে শুরু করে রূপা। ঠান্ডা লাগিয়ে এলি তো, কি করবো কে জানে বল, এটুকু সময়ের মধ্যে এত বৃষ্টি হবে, পুরো ভিজে গেছি দিদি, সর সর ঘরে ঢুকি। অতীনও ভিজে একসা, ওর পাঞ্জাবিটা চপচপ করছে। সেও পরে গিয়েছিল গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি, ম্যাচিং করে শাড়ির সাথে। ঘরে ঢুকতে ঢুকতেই বলল, মা গরম গরম দুধ চা, আর একটু মুড়ি মেখে দাও তো, বেশ চানাচুর দিয়ে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, আর আর যেন কি দেয় রূপা, তুমি যেন কি বলছিলে? শশা শশা, ও হ্যাঁ ওই শশা দিয়ে। তোমরা সিনেমা দেখতে গেছিলে নাকি কি দিয়ে কি খাবার খেতে হয় এইসব বিচার করতে? ঘরে ঢুকতেই তুমি শুরু করলে, সরো ওটা ছাড়তে দাও, একদম ভিজে গেছি। এইটুকু রাস্তায় আস্তে আস্তে এত ভিজলে? ঘরে বসে থাকলে কি আর কিছু টের পাবে আমার সোনামণি? বাইরে বেরিয়ে দেখতে, এমন বৃষ্টি হয়েছে যেন কুয়াশা। সরো দেখি। সোনা বুঝতে পারে বোন আসার পর থেকেই অতীন কেমন যেন ওকে একটা পাত্তা দিচ্ছে না। প্রত্যেক কথায় কথায় রহস্য করছে, প্রত্যেক কথায় কথায় ওকে নিয়ে হাসাহাসি করছে। সামান্য ছোটখাটো ব্যাপার নিয়ে অমন হাসাহাসি করার কোনো মানে হয় কি? সেই দিন রাতে অতীন যখন সোনাকে জড়িয়ে ধরে শুলো, তখন সোনা বলল, সরো, আমাকে তুমি ছোবে না। হোমা, না ছুলে এত সুন্দর একটা পেট কি করে হলো? সরো তো, তুমি একদম ভালো না। কি হয়েছে বলবে তো? না, তুমি তুমি আমাকে আর ভালোবাসো না। ও বুঝেছি, ছোট শালির সঙ্গে সিনেমায় দেখতে গেছি বলে রাগ হয়েছে। চুপ করে যায় সোনা। অতীন বলে, আরে ওকে আমি খুব ভালোবাসি, আমার বোনের মতো। বোনের মতো বলে কি ওরকম কেউ ঠাট্টা করে? ও যতই হোক, ও তো আমার শ্যালিকা নাকি, ওর জন্য আমার হৃদয়ে একটা অন্যরকম স্নেহ আছে। তাছাড়া তুমি তো বোঝো সেটা, বুঝেও কেন যে এমন করো? না, তুমি আমাকে ধরবে না। অতীনও জোর করেনি, চুপ করে পাশ ফিরে শুয়ে পড়েছিল। অন্যদিন হলে নিজের পৌরুষত্ব ফলাতো সে, আর সেইটা ভালো লাগে সোনার। আজকে চোখ থেকে টপ টপ করে জল পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই সোনা জানতে পারে রূপা তৈরি হয়েছে, সে বাড়ি যাবে। জামাইবাবু জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি চলে যাবে কেন? এলে কদিন থাকো দিদির বাড়ি। না, আমি থাকলে দিদির প্রবলেম হচ্ছে। গতকাল রাতে আমি জল খেতে উঠেছিলাম, দিদিও উঠেছে। দিদি আমায় বলল আমার নাকি এখানে থেকে কাজ নেই, তাছাড়া দিদিকে দেখাশোনা করার জন্য তুমি তো আছো, মামিমা আছে, এনারাই সব পারবে। সে কি সোনা, তুমি এমন কথা বলেছো কেন মা? ছি ছি ছি, অতিথি নারায়ণ। তাছাড়া ও আমাদের প্রধান অতিথি, তোমার বোন, ওর সঙ্গে এরকম করা তোমার ঠিক হয়নি। না মা, আসলে আমি তা বলতে চাইনি। ও পড়াশোনা করছে, এখন আমার কাছে এসে থাকলে ওর পড়াশোনার ক্ষতি হয়ে যাবে না? এই বলে কথাটা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে সোনা। রূপা বলে, জামাইবাবু তুমি বরং আমাকে বাড়ি দিয়ে এসো, তুমি তো বেরোবে। হ্যাঁ হ্যাঁ চলো তাহলে, তুমি চলো বাইকেই উঠে পড়ো। বাইকে যখন রূপা বসে তখন সোনা ব্যালকনি দিয়ে দেখে জামাইবাবুর কোমরটা বেশ শক্ত করে জড়িয়ে ধরে বসে রূপা, আর ওদের মধ্যে হাসাহাসি। অতীন বলছিল, ফোন নাম্বারটা ভালো করে নিয়েছো তো? হ্যাঁ নিয়েছি। ঠিক আছে, ফোন করলে ধরো কিন্তু। হ্যাঁ ধরবো ধরবো। সোনা কিছু একটা চিৎকার করে বলতে যাচ্ছিল, কিন্তু বলা হলো না। ঠিক তখনই শাশুড়ি মা ওপরে এসে বললেন, দুজনকে বেশ ভালোই লাগে তাই না? আবার সোনার বুকের ভেতরটা মোচড় দেয়। এবার শুধু বুক না, পেটের ওপরে হাত দিয়েও খুব কান্না পায় ওর। মনে মনে ভাবে, আমার সাথে বুঝি মানায় না? ও একটু ফর্সা তাই না, আর আমি একটু। নিজের এই রঙের জন্য যথেষ্ট কুণ্ঠা আছে সোনার, তবুও সোনার গুণের কিন্তু অভাব নেই। রূপের কাছে কোথায় যেন ওই গুণের বৈশিষ্ট্যটা ঢাকা পড়ে যাচ্ছে মেয়েটার। এরপরে কেটে গেছে আরো বেশ কয়েকটা মাস। সামনেই পরীক্ষা। রূপা পড়াশোনা করতে খুব ব্যস্ত, আজকাল আবার ফোনেও খুব কথা বলে। কদিন আগেই মা ফোন করেছিল সোনাকে, ওর খবর টবর নিয়ে বললেন, জানিস তো তোর বোনটা মনে হয় প্রেম করছে। কি? হ্যাঁ রে মা, আমাদের কত শখ ছিল তোদের দুই বোনকে দেখে শুনে বিয়ে দেব। আমার তো বরাবরই শখ, ওই চাকরিওয়ালা ছেলে ছাড়া আমি বিয়ে দেব না। তোরটাও কত ভাগ্য করে চাকরিওয়ালা বর পেয়েছি।
আরে অন্তত সারা জীবন তোকে খাওয়া পড়ার তো চিন্তা করতে হবে না। আর এদিকে তোর বোনটাকে দেখ, কার সঙ্গে লাইন মারছে কি জানি। ওপরের ঘরে কথা বলে আস্তে আস্তে, কিন্তু নিচের ঘরে ফ্যান অফ করলে শোনা যায় কম্পনটা কথার। কথাগুলো বোঝা যায় না ঠিকই, রাত 12টা 12:30 তখনও হাসাহাসি। তুই তো আসবি তাই না? এসে কদিন তোর বোনটাকে একটু দেখবি তো। সোনাকে তার মা স্বাদ খাওয়াবে, এই জন্যই কদিন আগেই গিয়েছিলেন সোনাকে আনতে। আরে কেশব যে কি বলেন, আপনাদের মেয়েকে নিয়ে যাবেন, এখানে আমাদের পারমিশনের কি আছে? হ্যাঁ হ্যাঁ, প্রথম 7টা আপনার বাড়ি থেকেই হোক, 9 মাসে না হয় এই বাড়ি থেকে দেওয়া যাবে, কি বলেন? বাড়ির বড়রা সবাই মিলেমিশে সেই সিদ্ধান্তই নেয়। একটা গাড়ি খবর দেওয়া হয়, অতীনও যাবে। ব্যাগপত্র গোছানোর সময় অতীন বলে, সব ঠিকঠাক নিয়েছো তো? ওষুধপত্র সব ঠিক নিয়েছো? সোনা কোনো কথা বলে না, বরের দিকেই তাকিয়ে হাঁ করে, কি দেখছো? ওষুধপত্র নিয়েছো? তুমি তুমি আমাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে প্রেম করবে না তো? তো ছেলে মানুষ তুমি, আমি যে কি করি, কার সঙ্গে প্রেম করব? হ্যাঁ, আমার এই কালো সোনাকে ছেড়ে আমি আর কারোর সঙ্গে প্রেম করতে পারি? এটাই তো আমার আসলে হিরে বলে বউকে বুকের মাঝে জড়িয়ে ধরেছিল। সোনাও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল অতীনের বুকের মাঝে। তারপরে অতীন বলল, চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। শোনো, আমি কিন্তু থাকতে পারবো না, তুমি কটা দিন বাবা মার কাছে একটু ভালোভাবে থাকো, আমার এখানেও একটু কাজ পড়ে গেছে, বুঝেছো? ঠিক আছে, সাবধানে খাওয়া দাওয়া করো। বাবা মা আসি, সাবধানে থেকো তোমরা, ঠিকঠাক খাওয়া দাওয়া করো। হ্যাঁ বৌমা, আমাদের চিন্তা করতে হবে না, তুমি ওষুধপত্র ঠিকঠাক খেও। আর হ্যাঁ শোনো, ওই হাঁটা চলা করো কিন্তু, ডাক্তার কিন্তু হাঁটতে বলেছে তোমায়। হ্যাঁ মা, হাঁটা চলা করো কিন্তু, বুঝলে? শাশুড়ি মা বললেন। আমরা খুব শিগগিরই যাব, পুরোহিত মশাইকে ডেকে ডেটটা ফিক্সড হোক, কেমন? তারপরে গাড়িতে উঠে ওরা রওনা দিয়েছিল। বাড়ির মেইন ডোরের কাছে কলিং বেল চিপতেই ওই সবুজ রঙের কুর্তিটা পরে দরজা খুলে দাঁড়িয়েছিল রূপা। অতীন বলল, আরে বাস, ঢুকতেই ছোট বউয়ের মুখখানা যে দেখবো এটা তো আশা করিনি। কেন, কি ভেবেছো? ভেবেছিলাম তুমি কলেজে। তোরই কলেজে যাব? তুমি আসছো আর আমি যাব কলেজে? সোনার আবার খারাপ লাগে। সোনা তো এটাও বলতে পারতো, রূপার কাছ থেকে এটা শোনার আশায় সে করেছিল দিদি আসবে আর আমি যাব কলেজে। তা না, একটু অন্যরকমই শোনালো তার। কই দেখি, আয় মা আয়, এসো বাবা ঘরে এসো। এই বলে মেয়ে জামাইকে ঘরে তুললেন শাশুড়ি মা। এরপরে সন্ধেবেলা দুধ চা আর মুড়ি মাখা খেতে খেতে শালি জামাইবাবুর সে কত গল্প। অতীন বলল, শোনো, তুমি একটু শুয়ে থাকো, বুঝলে? আমি একটু রূপার ঘর থেকে আসি। রূপার ঘর থেকে মানে? হ্যাঁ, ওর সাথে আমার একটু প্রাইভেট কথা আছে। থাকতে পারে না শালি জামাইবাবু? ঘরে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল অতীন। সোনার খুব খারাপ লাগে। বিকেলে মা বাবা একটু বেরিয়েছেন মার্কেটিং করতে। সামনে সোনার স্বাদ, মেয়েকে সোনার গহনা দিতে হয়, তাছাড়া অনেক কেনাকাটা করার আছে। অনেকক্ষণ সময় অতীন তখন রূপার ঘরে। মনটা কিছুতেই মানছে না সোনার। আচ্ছা আচ্ছা, ওরা 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 কি করছে? ওরা ওরা কি করছে? সোনা মনে মনে ভাবতে থাকে। অতীন ঠিক রূপাকে জড়িয়ে ধরেছে, ওর সবুজ কুর্তিটা খুলে ওর সুন্দর সুঢৌলো সেই অংশে নিশ্চয়ই ওর ঠোঁট বসিয়েছে। আচ্ছা, অতীনের স্পর্শটা কেমন সেটা তো সোনা কানায় কানায় উপলব্ধি করে। এখনো ভাবতে গেলেও শরীরে কাঁটা দিয়ে ওঠে। অতীন বিছানায় পাগলের মতো করে, তা পায়, পশু হয়ে যায়। আচ্ছা, সেইভাবেই রূপাকে আছড়ে কামড়ে ও সারা শরীরে দাগ করে দিচ্ছে না তো? এমন এমন জায়গায় দাগ যেসব জায়গা কাউকে দেখানো যায় না, কিন্তু সেটা ভালো লাগে সোনার, কেঁপে ওঠে শরীরটা। আর ঠিক সেই মুহূর্তে অতীনের চুলের মুঠিটা আঁকড়ে ধরে সে। অতীনও কতক্ষণ সে নিজেকে ধরে রাখতে পারে তার কোনো ঠিকানা নেই। স্বর্গসুখের অনুভূতি বিয়ের পরপরই তো সোনা অর্জন করেছে, সেই সুখ কি তাহলে এক নিমেষে? ধপ করে উঠে বসে সোনা, ঘামে ভিজে গিয়েছে তার শাড়ি সায়া। সে এতক্ষণ স্বপ্ন দেখছিল, একটা উদ্বেগের স্বপ্ন। হট করে তাকিয়ে দেখে অতীন তার মাথার কাছে বসে চোখে চশমাটা পরে একটা বই পড়ছে। দরজাটা হাট করে খোলা। বলল, কখন এলে? কখন এলাম মানে? তুমি রূপার ঘরে গিয়েছিলে না? হ্যাঁ গিয়েছিলাম, এসছি অনেকক্ষণ। ও, কি হয়েছিল? কিছু না, ওর সঙ্গে একটু জরুরি দরকার ছিল। ও অনেকদিন আগে একটা PDF ফাইল পাঠিয়েছিল আমাকে, যেটা জেরক্স কপি করে আনতে বলেছিল, ওটাই দিয়ে আসতে গেছিলাম। তুমি তো অঘরে ঘুমোচ্ছিলে, তুমি কখন টের পেলে? আমি তো তোমায় বলে যাইনি।
সোনা কিছু বলে না। অতীনকে বসে থাকতে দেখে ওকে একটু জড়িয়ে ধরে, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, একটু ফ্যানটা চড়ে দাও না, গরম লাগছে। দাঁড়াও, আরো একটা ফ্যান চালিয়ে দিই। অতীন তারপরে দুটো ফ্যানই চালিয়ে দেয়। সেদিন রাতে মাংস ভাত রান্না হয়েছিল, কিন্তু সোনার বমি হয়েছে বলে সে আর খেতে পারল না। রাত একটু গভীর হতেই সোনা শুনতে পায় রূপা যেন কার সাথে কথা বলছে। বিছানায় হাত দিয়ে অতীনকে খোঁজার চেষ্টা করে। নরম বস্তুটা হাতে ঠেকতেই সোনা বুঝতে পারে এটা অতীন নয়, এটা একটা কোল বালিশ। তারপরে ঘরের লাইট জ্বালতেই দেখে অতীন দরজার কাছে দাঁড়িয়ে ছিটকেনি বন্ধ করছে। কোথায় গেছিলে? বাথরুমে গেছিলাম। তো তুমি উঠে পড়লে কেন? না, আসলে তোমার পাশে কোল বালিশটা দিয়ে গিয়েছিলাম, যদি বিছানার এই দিক দিয়ে পড়ে যাও, ওই জন্য। সোনা কিছু বলতে পারে না, কিন্তু এইটা দেখে সে অতীনের গায়ের পাঞ্জাবিটা কেমন যেন লাগছে না, এলোমেলো। আচ্ছা, পাঞ্জাবিটা কি ও খুলেছিল? ওটা পড়তে পড়তে রূপার সাথে কি তাহলে ওর কোনো শারীরিক সম্পর্ক? আর বেশি ভাবতে পারে না সোনা। অতীন বিছানায় আসতেই তার বুকের ওপরে আছাড় মেরে পড়ে। অতীন বলে, এ কি করছো? পাগলামি করো না, 7 মাস তোমার ব্যথা করবে। না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমাকে একটু ভালোবাসো না প্লিজ, প্লিজ। অতীন বাধ্য হয় তার স্ত্রীকে কাছে নিতে, কিন্তু পরের দিন সকাল হতে অতীন বলে, বাবা আমি বাড়ি যাই, তাছাড়া সোনার শরীরটা এখন ঠিকই আছে, আপনারা ডেট ফিক্সড করে খবর দিয়ে দেবেন করি, বাবা মাকে নিয়ে আসবো। কেন বাবা, তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? না না, অসুবিধা কেন হবে, আসলে বাড়ি থেকে দূরত্বটা একটু বেশি তো আমার স্কুলের, বুঝতেই পারছেন, অনেক বেশি সকালে উঠতে হচ্ছে আমাকে। তাছাড়া সোনা আপনাদের কাছে থাকুক না কদিন, আপনাদের মেয়ে, আপনাদের কত কথা থাকতে পারে। সে তো বুঝলাম, তোমার সঙ্গে আবার ঝগড়াঝাটি হয়নি তো? না না, ঝগড়া কেন হবে। অতীন আসলে যাচ্ছে নিজের বিবেকের তাড়নায়। সোনা যদি এরকম পাগলামি করে, যদি কোনো কারণে বাচ্চাটার কোনো ক্ষতি হয়, তাহলে অতীন নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। তার থেকে দূরে সরে থাকাটাই সব থেকে শ্রেয়। রূপা বলল, জয়বাবু তুমি চলে যাবে? আমার খুব কষ্ট হবে। পাগলি, কিসের কষ্ট? কদিন পরে তোমার দিদির যখন বাচ্চাটা হবে, তখন তো তুমিই হবে প্রধান, নাকি? ও প্রধান হবে মানে? আরে বাবা, ও মাসি হবে না? মাসির কত দায়িত্ব তুমি জানো? ওই যে কথায় বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। সোনার আবার খারাপ লাগে। অতীন চলে যায়। মাত্র আজকে 2-3 দিন হয়েছে। সোনা লক্ষ্য করছে, যখনই অতীনকে ফোন করে তখনই ফোনটা ব্যস্ত, আর ঠিক তখনই ওই রূপাও যেন কার সঙ্গে ফোনে কথা বলে। আচ্ছা, ওদের শালি জামাইবাবুর মধ্যে কোনো গোপন কিছু চলছে কি? হ্যাঁ, কোনো এমন কিছু যেটা আমি বুঝতে পারছি না। সারা রাত ঘুমোতে পারে না সোনা, মাথার মধ্যে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। ঘরে ঢুকেও সে বুঝতে পেরেছিল রূপা যেন কার সাথে অনর্গল কথা বলেই যাচ্ছে। শুধু এইটুকুই বলেছিল রূপা আর মা, শোন, তো দিদি যখন এসেছে আর অতীন যখন চলেই গেল, তুই তো দিদির কাছে শো। পোয়াতি মানুষ, বলা যায় না কখন কি অসুবিধে হয়। দিদির কাছে একদম ঘুমোয়নি বলা যাবে না। প্রথম 2 দিন শুয়েছিল রূপা, কিন্তু তৃতীয় দিনের দিন নিজেই বলে উঠল, মা আমি দিদির ঘরে ঘুমোতে পারবো না। কেন? মা আমার পড়ার অসুবিধে হচ্ছে, দিদি ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি, তারপরে লাইট জ্বালিয়ে পড়লে ওর অসুবিধা হয়, ডিস্টার্ব করে, আর আমার তো না পড়লে চলবে না বলো, মাস্টার পড়া দিয়েছে সেগুলো করতে হবে। দিদি যেদিন এলো সেই দিন পড়া হয়নি, যে কদিন অতীনদা ছিল সেই কদিনও পড়া হয়নি। তাই বলছি, অতীনদা করিস কেন? বিরক্ত সুরে কথাটা বলেছিল সোনা। জামাইবাবু বলতে পারিস না? আহ সোনা, কি হচ্ছে? তো কি হয়েছে? না হয় অতীনদাই বলে। কথাটা মা বলেছিল। আসলে মাও বুঝতে পারছে না সোনার মনের ভেতরের অবস্থাটা। মা বলেছিল, ঠিক আছে তাহলে দিদির কিন্তু একটু খেয়াল রাখিস, তোর পাশের ঘরে তো দিদি থাকে, আমি শুতে পারতাম, কিন্তু তোর বাবারও তো বয়স হয়েছে বল, রাত বেরাতে ওনারও ওষুধপত্র লাগে, কথায় কথায় শ্বাসকষ্ট ওঠে, এই জন্য আমাকে তো থাকতেই হবে। না না মা, তুমি তোমার ঘরেই থাকো, আমি পারবো। সোনা, কোনো অসুবিধা হলে বোনকে ডাকবি কেমন? ঘাড় নেড়েছিল সোনা। তারপর থেকেই শুনতে পাচ্ছে রূপা যেন ফোনে কার সঙ্গে অনর্গল কথা বলেই যায় অনেক রাত পর্যন্ত। আর ঠিক তখন অতীনের ফোনটাও ব্যস্ত থাকে। আজকে তো হাতে নাতে প্রমাণ করবেই ভেবেছিল, কিন্তু অতীনও সোনার কাছে একেবারে পাকা অভিনেতা। সে যেভাবে নাটকটা করলো তাতে সোনা কিছুই করতে পারল না। সোনার সাধের দিন ঠিক হয়েছে। ফোন করেছিল সোনার বাবা
সোনার শ্বশুর বাড়িতে। অতীন তার বাবা মাকে নিয়ে কাল পরশুর মধ্যেই চলে আসবে। তারপরে বাড়িতে প্যান্ডেলের বাঁশ পড়বে, আরও কত কি, একটা আলাদাই আমেজ। সোনার মনের মধ্যেও একটা আনন্দ হচ্ছে। এই তো বছর আগেই ওর বিয়ে উপলক্ষে বাড়িতে বাঁশ পড়েছিল, আবার ওকে কেন্দ্র করেই বাড়িতে বাঁশ পড়ছে। প্যান্ডেল হবে, আবার এক প্রস্থ নতুন গয়না পাবে। কিন্তু সব কিছুর মধ্যেও একটা বিষণ্ণতা সোনার মনকে ছেয়ে রেখেছে। দেখতে দেখতে সেই শুভ দিনটি চলে আসে। অতীনের বাবা মা আসার পর ওনাদের শোবার ঘর ঠিক করা হয়েছে রূপার ঘরটাতে। রূপা এখন নিচের গেস্ট রুমে গিয়ে ঘুমোচ্ছে, আর সোনার সঙ্গে তো তার স্বামীই রয়েছে। বাবা মার ঘরটা আলাদা। এছাড়া বেশ কয়েকজন আত্মীয় স্বজন এসেছেন, তাদের জন্যে একটা ঘর বুক করা হয়েছে। বাড়িতে বাঁশ পড়েছে, প্যান্ডেল তৈরি হচ্ছে। সোনাকে নিয়ে অতীন গিয়েছিল কেনাকাটা করতে, সঙ্গে রূপাও গেছে। সোনার দোকানে গিয়ে হাজির হয়েছে ওরা। অতীন বলল, নাও, তোমার যা পছন্দ তুমি সেটা নাও। আরে যে ছোট বউ, তুমিও কিছু নিতে পারো। কেন, আমারও বুঝি স্বাদ নাকি? সেই সুযোগ আর আমি পেলাম কোথায়? জামাইবাবু তুমি হচ্ছে কি করো? হাসাহাসি করছে ওরা দুইজনে। কিন্তু সোনার হচ্ছে খুব রাগ। মনে মনে এসে পণ করে, বলে, তোদেরকে আমি ধরেই ছাড়বো, দাঁড়া। তুই আমার জীবন নষ্ট করছিস তো, তোকে আমি এমন শিক্ষা দেব। রাগ দেখায় সোনা রূপার ওপরে। বরাবরই রূপার উজ্জ্বল রং আর সবার সাথে মিলেমিশে যাওয়ার স্বভাবটার জন্য সোনা ওকে একটু অপছন্দ করত, যদিও সেটা বড় হয়ে জ্ঞান হবার পর। কারণ বড় হলেই মনে পাপ বোধের সৃষ্টি হয়। যতদিন মানুষ ছোট থাকে ততদিন পবিত্রই থাকে, ফুলের মতো। দেখতে দেখতে সেই দিনটা এসে উপস্থিত। পরের দিনই সাধের অনুষ্ঠান। বাড়ি ভর্তি আত্মীয় স্বজনের জন্য আলাদা ঘর ঠিক করা হয়েছে। তাছাড়া ওরা ওদের ঠিক করা ঘরেই ঘুমোচ্ছে। হঠাৎ করে রাতে ঘুমটা ভেঙে যায় সোনার। পরের দিন বাড়িতে অনুষ্ঠান বলে সারা বাড়িতে আলো জ্বলছে। টুকটাক বেশ চিৎকার চেঁচামেচিও আসছে কয়েকটা বাচ্চা কাচ্চার। বাড়ি ভর্তি লোকজন। হঠাৎ সোনা ঘুম থেকে উঠে দেখে পাশে কোল বালিশটা। অতীন নেই। আচ্ছা, রূপা তো পাশের ঘরে নেই, সে তো নিচের ঘরে। তাহলে কি অতীন? পোয়াতি অবস্থায় ওই ভারী পেটটাকে নিয়েই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে শুরু করে সোনা। নামার আগে তার পায়ের নুপুর জোড়া খুলে রাখে, যদি সেই শব্দে সতর্ক হয়ে পড়ে সবাই। আস্তে আস্তে রূপার ঘরের সামনে দাঁড়াতে এসে টের পায় চটি জোড়া রয়েছে বাইরে, এবং বাড়িতে জুতো পরে থাকা অভ্যাস একমাত্র অতীনের। এই জন্য শ্বশুর বাড়িতে আসতেও তার জন্য একজোড়া জুতো বরাদ্দ থাকে। জুতোটা বাইরে খোলা দেখতেই সোনা দুয়ে দুয়ে চার করে ফেলে। এত রাতে অতীন ঢুকেছে রূপার ঘরে। তার মানে আমি এখন কি করব? সবাই জেনে যাবে। জেনে গেলে বাবা মামাকে আস্ত রাখবে না। অতীন এবার সর্বনাশ হয়ে যাবে। জেনে ফেললে। হঠাৎ করে দরজা খুলে সোনা ভেতরে ঢোকে। অতীনের বুকে মাথা রেখেই রূপা কাঁদছিল। সোনা বলল, বাহ, কি সুন্দর দৃশ্য! হ্যাঁ, বায়োস্কোপ চলছে এখানে। আমার জীবনটা নষ্ট করে তুই দাঁড়া, আমি সবাইকে বলে দেবো। বাবা, মা বলে চিৎকার করতে শুরু করে সোনা। অতীন এমনভাবে একটা বিচ্ছিরি ব্যাপার ঘটবে তার জন্য প্রস্তুত ছিল না। রূপাকে সরিয়ে সে বলে, সোনা আমার কথাটা শোনো। দেখো সোনা, যে তুমি যেটা দেখছো সেটা ঠিক নয়। তাই তো, আমি যেটা দেখছি সেটা ঠিক নয়, তাই না? আমি তো ভুল দেখছি, আমি সবাইকে বলবো। বাবা, মা দেখো, তোমাদের ছেলেকে দেখো। বাবা, মা এই বলে কাঁদতে কাঁদতে সোনা বাইরে আসে। আর ওর কান্নায় আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই উঠে পড়ে। ওপর থেকে নেমে আসে শ্বশুর শাশুড়ি এবং সোনা রূপার ঘর থেকে তাদের মা বাবা। বেরিয়ে বললেন, তুই এত রাতে বেরিয়েছিস কেন? কি করছিস তুই? কথাটা বেশ উদ্বেগের সঙ্গেই বলেছিলেন সোনার বাবা। মা বলল, হে কি, তুই সিঁড়ি ভেঙেছিস কেন রে? তোর যাবতীয় দরকারি জিনিসপত্র তো তোর ঘরের কাছে। সিঁড়ি ভেঙেছি তার একটাই কারণ, এই দেখো ওদের। শালি জামাইবাবুকে ঘরের মাঝখানে দেখে বাড়ির বাদবাকি কারোরই ব্যাপারটা বুঝতে আর এতটুকু বাকি থাকলো না। পরের দিন সকালবেলা কোথায় বাড়িতে হই হুল্লোড় আনন্দের পরিবেশ তা নয়, একটা দমকা হাওয়ায় সব কিছু কেমন যেন ওলট পালট করে দিয়েছে। অতীন দাঁতে দাঁত চিপে বসে রয়েছে, পাশে বসে রয়েছে রূপা। অতীনের বাবা বললেন, আমি তোমাকে দিয়ে এটা আশা করিনি। ছি, তুমি এটা কি করেছো? হ্যাঁ? রূপা বলল, অতীনদা তুমি। অতীন চুপ করিয়ে দেয় রূপাকে। সোমা বলে, চুপ করাচ্ছ? হ্যাঁ,
চুপ করাচ্ছ কেন? বলুক বলুক, দুশ্চরিত্রা, নষ্টা। এই বলে সোনা রূপাকে একটা চড় মারতেই অতীন বেশ ক্ষেপে ওঠে। সোনার হাতটা সরিয়ে দিয়ে তার প্রতি রাগান্বিত দৃষ্টি দিয়ে বলে, কি করছো? তোমার গায়ে হাত দিচ্ছ কেন? আমাকে আমাকে ফেলে তুমি? তোমার লজ্জা করে না? লজ্জা করে না তোমার? অতীন বলে, সোনা সোনা ঠান্ডা মাথায় একটু কথা বোঝার চেষ্টা করো। দেখো, সব কিছু দেখে ফেলার পরেও বলছো আমাকে আবার কিছু বুঝতে। আমি কি বুঝবো? কি বুঝবো? চরিত্রহীন একটা লোক, আমি কি বুঝবো? আমি কি বুঝবো? বলে কান্নায় ভেঙে পড়ে সোনা। ছেলে মানুষের মতো কান্না করছে দেখে তার শ্বশুর বললেন, বৌমা তুমি কেঁদো না, কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছি আমি, দোষটা আমার। আমি আর এখানে এক দণ্ড থাকতে পারছি না। কি গো, ব্যাগপত্র গুছিয়েছো? গুছিয়েছি, চলো এখান থেকে বেরিয়ে যাই। বৌমা তুমি চলো, ও থাক এখানে। ছেলেকে উদ্দেশ্য করে কথাটা বললেন তিনি। অতীন বলল, বাবা তোমরা যেটা দেখছো সেটা ঠিক নয়। তাহলে কোনটা ঠিক বুঝিয়ে দাও। তুমি শিক্ষক, এবার আমরাও তোমার ছাত্র, আমাদেরকে শেখাও কোনটা ঠিক। সমাজ যেটা দেখছে সেটা ঠিক নাকি তুমি তোমার নৈতিক দৃষ্টি দিয়ে? বাবা দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। দেখো, রূপার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে রাত্রেবেলা তুমি ওর ঘরে গিয়ে কি করছিলে? রূপা বলে, অতীনদা তুমি চরিত্রহীন। এটা আমি মানতে পারবো না। অতীনদা আমাকে তোরা কিছু বলতে দিচ্ছে না। শোন দিদি, অতীনদার সঙ্গে সেই দিন সিনেমা দেখতে গিয়ে আমার সঙ্গে অর্জুনের পরিচয় হয়েছিল। ওর সাথে আমি প্রেম করতাম, ভালোবেসে ফেলেছিলাম। অতীনদার সঙ্গে যখনই বেরোতাম ওর সঙ্গে দেখা করতাম। কলেজে প্রথম পরিচয়ে ওকে আমি ভালোবাসি। কিন্তু অর্জুন এখন আমাকে মানতে চাইছে না, ও আমাকে ছেড়ে দিচ্ছে। ও নাকি নতুন একটা মেয়ে পেয়েছে। তাই আমি গতকাল রাতে অতীনদাকে ডেকে সেই কথা বলতেই তুই আমাদেরকে দেখে ফেললি। দেখ দিদি, এটা সামান্য একটা বিষয়। এখানে অতীনদার কোনো দোষ নেই। অতীনদার চরিত্রহীন নয়। দিদি প্লিজ তুই বোঝ। দিদি, অতীনদার চরিত্রহীন নয়, প্লিজ। আচমকাই সোনার ব্যথা ওঠে। 7 মাসে এইরকম যন্ত্রণা ওঠে না। জল ভাঙতে শুরু করেছে। আত্মীয় স্বজন পরিকিমরি সবাই তাকে নিয়ে হাসপাতালে ছোটে এবং সেখানে যাবার পরই সোনার অবস্থা আরো বেশি খারাপ হয়। ডক্টর ইমিডিয়েট অপারেশন করবার জন্য বলেন। অতীনও ঘেমে গিয়েছে। একটা উদ্বেগের পরিবেশের সৃষ্টি। অপারেশনটা হলো ঠিকই, কিন্তু সোনা বাঁচল না। ফুটফুটে একটা মেয়ে হয়েছে তার, ফর্সা টকটকে তার গায়ের রং। ডক্টর এসে যখন বললেন, আপনার একটা মেয়ে হয়েছে অতীনবাবু, কিন্তু 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 কি ডক্টর? কিন্তু আপনার স্ত্রীকে বাঁচানো গেল না। তার অত্যন্ত বেশি পরিমাণে রক্তচাপটা বেড়ে গিয়েছিল, তাই আই এম সো সরি। সদ্যজাত শিশুটি বয়সের সময়ের আগে তো শিশুটা দেখে কে বলবে ও 7 মাসে হয়েছে? হৃষ্টপুষ্ট সুন্দর, এমনকি অতীনের কোলে গিয়েও ট্যাপ করে তাকিয়ে আছে। পৃথিবীর আলো দেখছে, তার জন্মদাতাকে দেখছে। অতীনের চোখ থেকে টপ করে জল পড়ে। রূপা পাশে এসে দাঁড়িয়েছে। রূপার কোলে অতীন বাচ্চাটিকে দিয়ে বলেছিলাম সোনাকে, মায়ের থেকে মাসির দরদ বেশি। নাও এবার বড় করো। জামাইবাবু, দিদিকে বলা হলো না তুমি যে চরিত্রহীন নও। বাইকটা সজোরে ব্রেক কষে দাঁড় করালো ছেলেটা। কিছুটা কম্পিত হয়েই দুপা পিছিয়ে গেল রূপা। চোখে চোখ পড়তেই ছেলেটি অট্টহাস্য করে বলল, ভাগ্যিস সেই দিন তোকে ছেড়ে দিয়েছিলাম, নাহলে আজ আমার কপালে এই জুটতো। সালা শেষ পর্যন্ত একটা বিবাহিত পুরুষকে বিয়ে করলি, তা আবার বাচ্চা সমেত। কি পটালি, হ্যাঁ, যে সেই লোকটা তার বউকে ছাড়লো, আবার উপরি পাওনা বাচ্চা। তারপরে বাইক স্টার্ট করে ছেলেটি বেরিয়ে যেতেই রূপার চোখটা ছলো হয়ে ওঠে। ওর হাত ধরে দাঁড়িয়ে রয়েছে ইপসিতা, 3 বছরের ছোট্ট একটা মেয়ে। আদো বলিতে সদ্য মা ডাকা শিখেছে। চোখে যেন প্রশ্ন,
আর একটু বড় হলেই হয়তো বলতো, তুমি আমার মা নাও, কিন্তু বলতে পারলো না। সোজা দিকে হাত বাড়িয়েছে সে। ওইখানে তার বাবা তাকে হাতছানি দিয়ে ডাকছে। রূপা মেয়েকে কোলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেই দিকে। চোখে চোখ রেখে বলল, আজও কাউকে বোঝাতে পারলাম না তুমি চরিত্রহীন নও। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।